ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ৮টা। অফিসের সবাই চলে গেছে, শুধু আমার কিউবিকলের টেবিল ল্যাম্পটা চলছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে এক টুকরো চাঁদের আলো, সোনালি। ও আমার খিটখিটে বদমেজাজি বসের একমাত্র মেয়ে। আমাদের এই ভালোবাসার সম্পর্কটা যেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। কিন্তু যখনই ও আমার সামনে এসে দাঁড়ায়, পৃথিবীর সমস্ত ভয়, সব নিয়ম এক নিমেষেই কর্পূরের মতো উড়ে যায়। ওর কাজল কালো চোখের দিকে তাকালে নিজেকে হারিয়ে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। কি ব্যাপার সবুজ সাহেব, ফাইলপত্রের দিকে তাকিয়ে এত গভীরভাবে কি ভাবছেন? ফাইলগুলোতে কি আমার ছবি প্রিন্ট হয়ে বেরিয়েছে নাকি অন্য কিছু? হাত থেকে ফাইলটাকে সরিয়ে রেখে সোজা হয়ে বসে ওর চোখে চোখ রেখে বললাম, ফাইলের পাতায় তোমার ছবি থাকলে তো কোনো কথাই ছিল না সোনালি। তাহলে হয়তো আমি ২৪ ঘন্টায় ওভারটাইম করতাম। বসের বকুনিও তখন মিষ্টি সুরের মতো শোনাতো। আসলে আমি ভাবছিলাম, এই যে তুমি প্রতিদিন কোনো না কোনো বাহানায় বাবার অফিসে চলে আসো আর আমার টেবিলের সামনে এসে দাঁড়াও, যদি কেউ দেখে ফেলে, বিশেষ করে তোমার বাবা। দেখো, আমি কি আমার বাবাকে ভয় পাই নাকি? আর তাছাড়া আমি তো এখানে আমার বাবার প্রিয়, সবচেয়ে বিশ্বস্ত এমপ্লয়ের সাথে দেখা করতে এসেছি। এতে দোষের কি? আচ্ছা সবুজ, সত্যি করে বলো তো, তোমার কি আমার এখানে আসাটা ভালো লাগে না? আমি চলে যাব? আরে না না, একদম না। তুমি চলে গেলে এই নিষ্প্রাণ অফিসটা তো মরুভূমি হয়ে যাবে। আর সত্যি বলতে সারাদিন এই ফাইলপত্র আর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ক্লান্ত হয়ে যায়। তখন তোমাকে এক পলক দেখলেই আমার সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায়। তুমি আমার এই একঘেয়ে জীবনের একমাত্র রঙিন ক্যানভাস সোনালি। উফ, তোমার এই গুছিয়ে কথা বলাটাই আমাকে পুরো পাগল করে দেয়। জানো সবুজ, বাসায় যখন বাবা তোমার কাজের প্রশংসা করে তখন আমার বুকটা গর্বে ভরিয়ে ওঠে। মনে মনে বলি, বাবা, তুমি যার এত প্রশংসা করছো সে যে তোমার মেয়ের মনের সিংহাসনটা অনেক আগেই দখল করে বসে আছে। সেটা যদি জানতে। সেটাই তো ভয়ের ব্যাপার সোনালি। তোমার বাবা আর যাই হোক, একজন ভীষণ কড়া মানুষ। ক্লাসের ফার্স্ট বয় বা অফিসের বেস্ট পারফর্মার হওয়া এক জিনিস, আর নিজের আদরের একমাত্র মেয়ের হাতটা অন্য কারোর হাতে তুলে দেওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। আমাদের এই সামাজিক দূরত্বের দেওয়ালটা যখন ভাঙার সময় আসবে, তখন উনি কিভাবে রিয়াক্ট করবেন তা ভেবে মাঝে মাঝে আমার বুকটা কেঁপে ওঠে। আমার দিকে তাকাও সবুজ, আমার চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? ভয় নাকি অগাধ বিশ্বাস? আমি জানি আমাদের পথটা সহজ নয়। বাবা হয়তো রেগে যাবেন, হয়তো অনেক ঝড় আসবে, কিন্তু যদি আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখি তাহলে কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার হতে চাই সবুজ। এই সোনালি শুধু সবুজের বুকেই মানায়। সোনালির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবেগময় কণ্ঠে বললাম, সোনালি, তোমার এই কথাগুলো শুনলে মনে হয় আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে একাই লড়ে যেতে পারবো। তোমার চোখের ওই মায়ায় আমি সারা জীবন বন্দী হতে রাজি। জানো, আজ যখন বিকেলে বৃষ্টি পড়ছিল তখন বারান্দায় দাঁড়িয়ে তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল যদি এই মুহূর্তে তোমাকে নিয়ে কোনো নির্জন রাস্তায় হাত ধরে হাঁটতে পারতাম, চারিদিকে যেখানে কেউ থাকবে না, শুধু বৃষ্টির শব্দ আর আমার হৃস্পন্দন। সোনালি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসে, তারপর চোখের কোণ দিয়ে আমার দিকে একটু তাকাই। সত্যি তুমি বৃষ্টিতে আমার সাথে ভিজতে চাও? তাহলে চলো না, আজই যাই। এখন তো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর অফিসে তো পুরো খালি। পাগল মেয়ে একটা। এখন বাইরে গেলে তোমার বাবা যদি জানতে পারেন, তবে আগামীকালই আমার চাকরি ডট। আর চাকরি গেলে বসের মেয়ের সাথে প্রেম করার যোগ্যতাটাও যে হারাতে হবে। তো সবসময় শুধু চাকরি আর বাবার ভয়। আমি তো ভাবলাম তুমি অনেক সাহসী। একটা মেয়ের জন্য তার ভালোবাসার মানুষের কাছে সাহসের চেয়ে বড় কোনো উপহার হতেই পারে না সবুজ। আমার উপর রাগ করো না সোনালি।
আমার সাহস দেখতে চাও? আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোনালির খুব কাছে এসে ওর কাঁধে হাত রাখলাম। এই যে, তোমার এত কাছে দাঁড়িয়ে আছি, তোমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করছি। বসের কেবিনের ঠিক বাইরে দাঁড়িয়ে বসের মেয়ের চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলছি। এর চেয়ে বড় সাহস আর কী বা হতে পারে বলো? আবার হৃৎপিণ্ডটা এখন যেভাবে স্পন্দিত হচ্ছে তা শুনলে তুমি যদি বুঝতে পারতে যে তোমাকে হারানোর ভয়টা আমাকে সবচেয়ে বেশি সাহসী করে তোলে। তোমার এই বুকের ধুকপুকানিটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সবুজ। এটা শুধু আমার জন্য চলে, তাই না? সোনালির কপালে আলতো করে নিচের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বললাম, হ্যাঁ সোনালি, এটা শুধু তোমার নামে স্পন্দিত হয়। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অনুভবে শুধু তুমি আর তুমিই আছো। তোমার সুবাস আমাকে মাতাল করে দেয়। মনে হয় সবাইটা যদি এখানেই থেমে যেত, কোনো ভবিষ্যৎ নেই, কোনো অতীত নেই, শুধু এই বর্তমান মুহূর্তটা আর আমরা দুজন। আমি চাই না এই সময়টা কখনো শেষ হোক। তোমার বুকের এই ওমে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আচ্ছা সবুজ, আমাদের যদি কখনো অনেক বড় কোনো পরীক্ষা দিতে হয়, যদি বাবা আমাদের মেনে না নেয়, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? চোখ মেলে সোনালির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললাম, যদি মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে চলে যায় তাও আমি তোমার কখনো হাত ছাড়ব না। সোনালি, আমি তোমাকে এতটাই গভীরভাবে ভালোবেসেছি যে তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকার মতো অসম্ভব। বসের মেয়ে হিসাবে নয়, আমি তোমাকে সোনালি হিসাবে ভালোবেসেছি, যে আমার অন্ধকার জীবনে বসন্তের হাওয়া নিয়ে এসেছে। আমি জানি আমার সবুজ কখনো হার মানতে পারে না। আজকের এই বৃষ্টি ভেজা রাতে তোমার এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। সোনালির চোখের জলটা আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে বললাম, থাকলি কাঁদে না। আমাদের ভালোবাসার গল্পে কোনো কান্নার জায়গা নেই। এখানে শুধু হাসি আর অফুরন্ত রোম্যান্স থাকবে। আচ্ছা, অনেক রাত হলো তো, এবার তোমাকে তো বাড়ি ফিরতে হবে। তোমার বাবা নিশ্চয় খোঁজ করছেন। উফ, ওই এক খিটখিটে বুড়োর জন্য আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে গেল। আচ্ছা যাচ্ছি, কিন্তু কাল সকালে অফিসে এসেই যেন আমি তোমার ডেস্কের উপর একটা লাল গোলাপ দেখতে পাই। এটা আমার হুকুম। জো হুকুম আমার রানী সাহেব। আপনার ইচ্ছা আমার কাছে শিরোধার্য। কাল সকালেই লাল গোলাপ আপনার টেবিলে পৌঁছে যাবে। সাবধানে যেও কিন্তু। ভালোবাসি, আমার সবুজ। শুভরাত্রি। নিজের বুকে হাত দিয়ে গভীর এক অনুভূতি নিয়ে বললাম, আমিও তোমাকে ভালোবাসি সোনালি, বড্ড ভালোবাসি। সোনালি চলে যাবার পরও ওর গায়ের সুবাসটা পুরো কেবিনে ভাসছে। আমি জানি আমাদের সামনের পথটা অনেকটা কঠিন, কিন্তু ওর ওই মায়াবী চোখ আর ভালোবাসার প্রতিশ্রুতি আমাকে যে কোনো পাহাড় টপকে যাওয়ার শক্তি দেয়। কালকের সকালটা যেন আরো সুন্দর হয়ে আসে। সোনালি চলে যাবার পর সারাটা রাত আমি চোখে এক ফোঁটা ঘুম জড়ো করতে পারিনি। ওর সুবাস, ওর ওই কাজল কালো চোখ আর মিষ্টি অভিমানগুলো আমার মনের কোণে সারা রাত ধরে কানাবাজি খেলছিল। সকাল হতেই আমি বসের কেবিনে ঢোকার আগেই সোনালির কথা মতো একটা তাজা টকটকে লাল গোলাপ কিনে ওর প্রিয় কাচের টেবিলটার উপরে রেখে এসেছি। ঠিক 10:30টায় অফিসের কাচের দরজা ঠেলে ও যখন ভিতরে ঢুকল, আবার হৃস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। আজ ও পরেছে একটা হালকা নীল রঙের শাড়ি, চুলে হালকা খোপা আর কপালে একটা ছোট্ট কালো টিপ। নীল শাড়িতে ওকে ঠিক যেন নীলপরি লাগছিল। বাহ, সবুজ সাহেব তো দেখছি একদম খাঁটি প্রেমী। কথার খেলাপ করেননি। গোলাপটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। চারপাশে আর চোখে তাকিয়ে দেখে নিয়ে ফিসফিস করে বললাম, গোলাপের কি সাধ্য আছে যে সে তোমার সৌন্দর্যের সাথে তুলনা করবে? সোনালি,
নীল শাড়িতে তোমাকে আজ এত মোহনীয় লাগছে যে আমার অফিসের সমস্ত কাজ ফেলে শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সত্যি বলছি, আজ কাজে মন দেওয়া আমার পক্ষে অসম্ভব। তাই নাকি? কিন্তু আমার বাবা যদি জানতে পারেন যে ওনার বেস্ট এমপ্লয়ি আজ কাজের চেয়ে ওনার মেয়ের শাড়ির রঙের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা সবুজ, আজ লাঞ্চে কি এনেছো? আজ তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে গিয়ে লাঞ্চ বক্স আনতেই ভুলে গেছি। সম্ভবত ক্যান্টিনের ওই বিষাক্ত খাবারই আজ কপালে জুড়বে। কেন বলো তো? তাহলে তো খুবই ভালো হলো। আজ আমি বাড়ি থেকে একদম নিজের হাতে তোমার প্রিয় চিকেন বিরিয়ানি রান্না করে এনেছি। ঠিক দুপুরে একটাই অফিসের রুফটপে চলে আসবে, কিন্তু একটা মিনিটও যেন দেরি না হয়। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। সত্যি? তুমি আমার জন্য রান্না করে এনেছো? সোনালি, তুমি যে আমার জন্য এত কিছু করো, মাঝে মাঝে মনে হয় আমি সত্যি খুব ভাগ্যবান। ঠিক আছে, ঘড়ির কাঁটায় 1টা বাজলেই আমি রুফটপে থাকবো। গুড বয়, আমি এখন চললাম, বাবার কেবিনে যেতে হবে। লাঞ্চে দেখা হচ্ছে। সোনালির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। ভালোবাসার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন বেঁচে থাকার আসল রসদ। ঠিক 1টা বাজার 5 মিনিট আগেই আমি অফিসের ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে একটা বড় কৃষ্ণচূড়া গাছের ছায়ায় সোনালি দাঁড়িয়েছিল। দুপুরের মৃদু হাওয়া ও শাড়ির আঁচলটা উড়িয়ে দিচ্ছিল। সে এক অপূর্ব দৃশ্য। এই যে মিস্টার লতিফ, এসে গেছেন? আমি তো ভাবলাম কাজের চাপে আমাকে বুঝি ভুলেই গেলে। সোনালির কাছে গিয়ে দাঁড়িয়ে দুহাত দিয়ে নিজের কান ধরে খবা চাওয়ার ভঙ্গিতে বললাম, এই সবুজ আর চাই করুক, তার সোনালিকে ভুলে যাওয়ার ভুল সে কোনো দিন করতে পারে না। উফ, বিরিয়ানির সুবাসে আমার পেটে চড়ুই পাখি নাচতে শুরু করেছে। কিন্তু তার চেয়েও বড় কথা, থোবাকে এই দুপুরের রোদে কৃষ্ণচূড়া নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আবার চোখটা জুড়িয়ে গেছে। অনেক হয়েছে রূপকথা গল্প শোনানো, এবার মুখটা খোলো তো দেখি। খুব তো সকাল থেকে খালি পেটে আছো। সোনালির হাত থেকে বিরিয়ানির লোকমাটা মুখে নিয়ে চোখ বন্ধ করে একটা তৃপ্তির হাসি দিলাম। অসাধারণ সত্যি সোনালি, এই স্বাদের কাছে পৃথিবীর যে কোনো নামই রেস্তোরাঁ ফেল। তোমার হাতের রান্নায় যে এত জাদু আছে তা আবার বোধহয় কখনো জানা ছিল না। বাহ, প্রশংসায় তো পঞ্চমুখ দেখছি। তাহলে তো বিয়ের পর প্রতিদিন আমাকেই রান্নাঘরে পাঠাবে, তাই তো? সোনালির হাতটা আলতো করে চেপে ধরে বললাম, পাগল নাকি? আমি তোমাকে রান্নাঘরে বন্দি রাখার জন্য নিজের জীবনসঙ্গী করতে চাই না। আমি চাই তুমি আমার পাশে থাকবে। আমরা একসাথে রান্না করব, একসাথে ঘর গোছাবো। আমাদের একটা ছোট্ট সংসার থাকবে, যেখানে প্রতিদিনের শেষে তুমি আমার বুকে মাথা রেখে সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে যাবে। তোমার এই কথাগুলো শুনলেই মনে হয় জীবনটা কত সুন্দর। জানো সবুজ, মাঝে মাঝে আমার খুব ভয় করে। বাবার কঠোর শাসনের বাইরে আমি কোনোদিন পা রাখিনি, কিন্তু তোমার জন্য আমি যে কোনো দেওয়াল ভাঙতে রাজি। আমি শুধু একটা জিনিস চাই, আমাদের এই বিশ্বাসটা যেন কখনো না ভাঙে। সোনালির চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কোনোদিন ভাঙবে না সোনালি, বিশ্বাস করো। আমার জীবনের ঝড়ঝাপটা অনেক আসতে পারে, কিন্তু তোমার প্রতি আমার এই ভালোবাসার শিকড় অনেক গভীরে। এই যে আজ কৃষ্ণচূড়া ফুলের কিছু পাপড়ি তোমার চুলে এসে পড়ছে, তোমাকে ঠিক যেন আমার ঘরের লক্ষ্মী মনে হচ্ছে। তুমি এত রোমান্টিক কেন বলো তো? তোমাকে যত বেশি জানি তত বেশি তোমার প্রেমে নতুন করে পড়ে যাই। আচ্ছা সবুজ, আমাদের একটা ছবি তোলো না, এই সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখতে ইচ্ছে করছে। পকেট থেকে মোবাইলটাকে বের করে বললাম, ঠিক বলেছ, এই মুহূর্তটা তো আমাদের জীবনের ডায়েরিতে সোনার হরপে লেখা থাকবে। আমি ফোনটাকে উঁচিয়ে ধরে সোনালির কাঁধে হাত রাখলাম। সোনালি আমার বুকে মাথা রেখে মিষ্টি করে হাসে।
ক্যামেরার শাটার ক্লিক করে ওঠে। বাহ, ছবিটা যা এসেছে না, পুরো পারফেক্ট। ওয়াও, সত্যি খুব সুন্দর এসেছে। এটা আমি আমার ফোনের ওয়ালপেপার করে রাখবো, কিন্তু সাবধান, বাবা যেন কোনোভাবে এটা না দেখে ফেলেন। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা সোনালি, আজকে সকালে আমি যখন বসের কেবিনে ফাইল দিতে গিয়েছিলাম, উনি আমার দিকে কেমন যেন একটা সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিলেন। উনি কি আমাদের ব্যাপারে কিছু আঁচ করতে পারছেন? আমি ঠিক জানি না সবুজ, তবে কাল রাতে বাবা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি আজকাল এত ঘন ঘন অফিসে কেন আসি। আমি অবশ্য বানিয়ে বলেছি যে আমি ওখানে ইন্টার্নশিপের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে চাই, কিন্তু বাবা খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, ওনাকে ফাঁকি দেওয়া সহজ নয়। সোনালির কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে একটু আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না সোনালি, যতক্ষণ আমরা একে অপরের প্রতি সৎ আছি ততক্ষণ কোনো সমস্যা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। চলো এবারে নিচে নামা যাক, বসের আবার সন্দেহ হতে পারে। চলো, কিন্তু আজ সন্ধ্যায় কিন্তু আমাদের সেই কফি শপে যাওয়া চাই। সেখানে তুমি আমাকে একটা সুন্দর গান গেয়ে শোনাবে, ঠিক আছে? গান? আমি তো গান গাইতে পারি না সোনালি, সুর কেটে গেলে কিন্তু কানে হাত দিতে হবে। সুর কাটুক আর যাই হোক, আমার সবুজের গলার ওই ভাঙা সুরটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি গান। সন্ধ্যায় কিন্তু আমি অপেক্ষা করব। আচ্ছা বাবা, তাই হবে, সন্ধ্যায় দেখা হচ্ছে। সোনালি যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, ওর শাড়ির হালকা খসখস শব্দ আর সুবাসটা বাতাসে ভাসছিল। আমি জানতাম আমাদের এই লুকোচুরি খেলাটা বেশি দিন চালানো সম্ভব নয়। যে কোনো দিন বসের সামনে আমাদের এই সত্যিটা চলে আসতে পারে, কিন্তু সোনালিকে হারানোর চিন্তার চেয়ে ওর হাত ধরেই ভালোবাসার পথে হেঁটে যাওয়ার রোমাঞ্চটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। দেখা যাক সন্ধ্যায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিকেল গড়িয়ে তখন সবে সন্ধ্যা নেমেছে। শহরের রাজপথে নিয়ন আলোর মেলা। আমি কফি শপের কোণার টেবিলটায় বসে ছটফট করছিলাম। টেবিলের উপর দুটো কফি কাপের থেকে ধোঁয়া উঠছে। সোনালির আসার কথা ছিল ঠিক 6:30, কিন্তু এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা বাজে। আমার বুকটা কেমন যেন দুরুদুরু করছিল। কোনো অশুভ সংকেত নয় তো? ঠিক তখনই কফি শপের কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল সোনালি, কিন্তু ওর সেই চঞ্চল পা দুটো আজ কেমন যেন ভারী ঠেকল। চোখের কোণগুলো লাল আর ভেজা। ও এসে ধপ করে আমার সামনের চেয়ারটায় বসল। সবুজ, সব শেষ হয়ে গেল সবুজ। বাবা সব জেনে গেছেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। ব্যতিব্যস্ত হয়ে টেবিল পেরিয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে ব্যাকুল গলায় বললাম, সোনালি শান্ত হও, কেঁদো না প্লিজ, আগে আমার দিকে তাকাও, শান্ত হয়ে বলো কি হয়েছে। স্যার কিভাবে জানলেন? আজ দুপুরে আমরা যখন অফিসের সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, বাবার এক বিশ্বস্ত পিয়ে নাকি দূর থেকে আমাদের দেখে ফেলে। সে বাবাকে গিয়ে সব কিছু বলে দেয়। আমি বাড়ি পৌঁছতেই বাবা আমার ফোনটা কেড়ে নেন। আমাদের চ্যাট, আমাদের ছবি সব বাবা দেখে ফেলেছেন। বাবা আজ যে রূপ ধারণ করেছিলেন, আমি ওনাকে কোনোদিন এতটা রাগী দেখিনি সবুজ। উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমার মতো একটা সাধারণ চাকরিজীবীর সাথে উনি ওনার একমাত্র মেয়ের বিয়ে কিছুতেই দেবেন না। ভিতরটা যেন এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত রেখে বললাম, স্যার স্যার আর কি বলেছেন সোনালি? আমার উপর ওনার রাগ হওয়াটা স্বাভাবিক, আমি ওনার বিশ্বাস ভেঙেছি। বাবা তোমাকে কালই চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, উনি আগামী সপ্তাহের মধ্যেই আমাকে জোর করে লন্ডনে ওনার বন্ধুর ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ওরা নাকি আমাদের সম্পর্কটা চিরকালের মতো মিটিয়ে নিতে চায়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সবুজ, আমি ওনার কোনো কথাই মানবো না। চলো না, আমরা কোথাও পালিয়ে যাই। চোখ বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম। তারপর সোনালির চোখের জলটা আলতো করে মুছিয়ে দিয়ে বললাম,
পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় সোনালি। আমরা যদি আজকে পালিয়ে যাই, তবে আমাদের এই পবিত্র ভালোবাসাটা সবার কাছে অপরাধী হয়ে থেকে যাবে। তোমার বাবার চোখে আমি একজন চোর প্রমাণিত হব, যে ওনার সরলতার সুযোগ নিয়ে ওনার মেয়েকে আর চাকরিটা চুরি করেছে। আমি আমাদের ভালোবাসাকে এইভাবে অসম্মানিত হতে দিতে পারি না। তাহলে তুমি কি করতে বলো? আমি কি লন্ডনে চলে যাব, অন্য কাউকে বিয়ে করে নেব? তুমি কি সেটাই চাও সবুজ? তোমার ভালোবাসার জোর কি এতটাই কম? সোনালির চিবুকটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে চোখে এক বুক ভালোবাসা আর দৃঢ়তা নিয়ে বললাম, আমার ভালোবাসা জোর কতটা সেটা দেখার জন্যই হয়তো আজ আমাদের এই অগ্নি পরীক্ষা সোনালি। আমি তোমাকে খুব সহজে ওনার হাত থেকে কেড়ে নিতে পারতাম, কিন্তু আমি ওনার আশীর্বাদ নিয়ে ওনার বুক থেকে তোমাকে আমার বুকে জড়িয়ে নিতে চাই। কাল সকালে আমি অফিসে যাব, বসের মুখোমুখি দাঁড়াবো। না সবুজ, তুমি বাবাকে চেনো না। উনি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উনি তোমাকে অপমান করবেন, পুলিশে দেওয়ার হুমকিও দিতে পারেন। আমি তোমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। অপমান? যে মানুষটা তোমাকে এই পৃথিবীতে এনেছেন, এত বড় করেছেন, ওনার অপমান করার অধিকার আছে সোনালি। আমি ওনার রাগ মাথা পেতে নেব, কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে ওনাকে বুঝিয়ে দেব যে ওনার মেয়ে কোনো ভুল মানুষকে ভালোবাসেনি। ওনার এই বিশ্বস্ত কর্মচারীটা ওনার মেয়ে সুখের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বাজি রাখতে পারে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো সোনালি। পারবে না? পারবে না এই বিশ্বাসটুকু রাখতে? আমি তো তোমার এই সাহসীরই প্রেমে পড়েছিলাম সবুজ। আমার নিজের চেয়েও তোমার উপর বেশি বিশ্বাস আছে, কিন্তু আমার খুব ভয় করছে যদি বাবা তোমাকে কালই তাড়িয়ে দেন। চাকরিটা চলে গেলে আমি অন্য কোথাও কাজ খুঁজব, সততার খাটুনি দিয়ে আবার নিজেকে প্রমাণ করব, কিন্তু তোমার এই হাতটা আমি কোনোদিন ছাড়ব না সোনালি। সোনালি, কালকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের দিন। তুমি শুধু কাল সকালে মনে মনে আমার জন্য একটু প্রার্থনা করো। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে ওনার জেদ একদিন ভাঙবেই ভাঙবে। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাসে তোমার জন্য প্রার্থনা করব সবুজ। তুমি কাল বাবার মুখোমুখি হবে, আর আমি ঘরে বসে তোমার দেওয়া ওই লাল গোলাপটা বুকে জড়িয়ে আমাদের ভবিষ্যতের স্বপ্ন বুনব। যদি বাবা তোমাকে আঘাত করেন, তবে জানবে সেই আঘাত আগে আমার বুকে এসে লাগবে। কফির কাপটা সোনালির দিকে এগিয়ে দিয়ে মুখে এক ভরসার মিষ্টি হাসি এনে বললাম, এবার কফিটা খেয়ে নাও তো লক্ষ্মীটি, ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকের সকালটা আমাদের ভাগ্য লিখবে, কিন্তু মনে রেখো, জয় আমাদের ভালোবাসারই হবে। আমার সবুজ যখন আমার পাশে আছে, তখন আমি যে কোনো ঝড়ের মুখোমুখি হতেই রাজি। আই লাভ ইউ সবুজ। আই লাভ ইউ টু সোনালি। কফি শপের আলো আধারির পরিবেশে সোনালির ওই ভেজা চোখের দিকে তাকিয়ে আমার মনের ভিতরের সমস্ত ভয় এক নিমেষেই কেটে গেল। আমি জানি কাল সকালে একটা বিরাট ঝড় আমার দিকে ধেয়ে আসছে। বসের গর্জন, চাকরি চলে যাওয়ার ভয়, সমাজের অপমান, সব একদিকে, কিন্তু অন্যদিকে আছে সোনালির ওই অগাধ বিশ্বাস আর ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমি হাসতে হাসতে যে কোনো কঠিন পথ পেরিয়ে যেতে পারি। কালকের সকালের সূর্যটা যেন আমাদের নতুন এক লড়াইয়ের সূচনা করতে চলেছে। সকাল 9:30। অফিসের কাজের দরজা ঠেলে যখন ভিতরে ঢুকলাম, চারিদিকে চেনা পরিবেশটা আজ কেমন অদ্ভুত আর থমথমে লাগছিল। সহকর্মীরা কেউ আমার দিকে তাকাচ্ছিল না, কেউ বা আর চোখে চেয়ে ফিসফিস করছিল। আমি জানি খবর রটে গেছে। আমি সোজা গিয়ে দাঁড়ালাম বসের কেবিনের সামনে। দরজায় নক করতেই ওপার থেকে একটা গম্ভীর আর ভারী গলা ভেসে এলো। কাম ইন। ভিতরে পা রেখে একটু এগিয়ে গিয়ে অত্যন্ত বিনীত কিন্তু সোজা গলায় বললাম, গুড মর্নিং স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? সাহস তো তোমার কম নয় সবুজ। আমারই নুন খেয়ে আমারই পিঠে ছুরি মারতে তোমার একটুও বাধল না?
যে মেয়েকে আমি রাজকন্যার মতো বড় করেছি ওনার দিকে চোখ তুলে তাকানোর সাহস তুমি পাও কি করে? এই নাও তোমার ডিসচার্জ লেটার। আজ এখনই তুমি এই অফিস থেকে বিদায় হবে। শান্তভাবে টেবিলের উপরে রাখা ডিসচার্জ লেটারটা হাতে তুলে নিয়ে স্যারের চোখের দিকে তাকিয়ে সরাসরি বললাম, স্যার, আপনার এই সিদ্ধান্তটা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে মেনে নিলাম। আপনার দেওয়া চাকরিটা আমি পেয়েছিলাম আমার যোগ্যতা দিয়ে, আর আজ চাকরিটা হারাচ্ছি আপনার ব্যক্তিগত রাগের কারণে। কিন্তু স্যার, আপনার এই বিশ্বস্ত কর্মচারীটা কোনো দিন আপনার পিঠে ছুরি মারেনি। আপনার মেয়েকে আমি ভালোবেসেছি আমার পুরো অস্তিত্ব দিয়ে। ওনার সম্মান নিয়ে খেলা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ভালোবেসেছ? কোন যোগ্যতায় ভালোবেসেছ শুনি? তোমার মতো একটা মধ্যবিত্ত সামান্য মাইনের কর্মচারী আমার সোনালীর কি যত্ন নেবে? ও কোনো রকম অভাব না দেখে বড় হয়েছে, তুমি ওকে কোন রাজপ্রাসাদে রাখবে? স্যার, আমি হয়তো কোনো বড় প্রাসাদের মালিক নই, কিন্তু আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি, আপনার মেয়েকে আমি আমার ভালোবাসার এমন এক প্রাসাদে রাখব যেখানে কোনো অভাব ওনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আপনি আমার সততা আর কাজের প্রশংসা নিজেই হাজারবার করেছেন। যে ছেলে নিজের কাজে এতটা সৎ, সে ওনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি কতটা সৎ হতে পারে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। আজ আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারেন স্যার, কিন্তু সোনালীর মন থেকে আমাকে কিভাবে তাড়াবেন স্যার? বাবা, সবুজকে চাকরি থেকে তাড়ানোর আগে আমাকে ওই বাড়ি আর এই শহর থেকে তাড়িয়ে দাও। কারণ সবুজ যেখানে থাকবে এই সোনালিও সেখানেই থাকবে। সোনালী, তোমার এত বড় সাহস! তুমি আমার অমতে এই সামান্য ছেলের হাত ধরে আমার মুখের উপর কথা বলছো? চলে যাও এখান থেকে। আমি কোথাও যাব না বাবা। তুমি সব সময় চেয়েছো তোমার একমাত্র মেয়ে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়। তুমি যাকে লন্ডনে কোটিপতির ঘরে পাঠাতে চাইছো, সে কি পারবে আমাকে সবুজের মতো ভালোবাসতে? এই যে আজ সবুজ চাকরি চলে যাওয়ার ভয় তুচ্ছ করে তোমার এই ভয়ঙ্কর রাগের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে আমার হাতটা ধরে রেখেছে, এই সাহসের চেয়ে বড় কোনো ঐশ্বর্য কি অন্য কারোর কাছে আছে বাবা? তুমি যদি আজ সবুজকে তাড়িয়ে দাও, তবে তুমি তোমার জামাইকে নয়, নিজের আদরের মেয়ের হাসি খুশি প্রাণটাকেও চিরকালের মতো বিদায় করে দেবে। সোনালী, স্যারের সাথে এভাবে রেগে কথা বলো না। উনি তোমার বাবা। ওনার রাগটা আমাদের উপর অন্যায় নয়, ওনার ভালোবাসা আর উদ্বেগের কারণে একটা বহিঃপ্রকাশ। স্যারের দিকে ঘুরে দাঁড়িয়ে ওনার পায়ের কাছে হাঁটু কেড়ে বসে ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে, স্যার, আজ আমি আপনার বসের আসনে বসা মানুষটাকে বলছি না। আজ আমি একজন বাবার কাছে ওনার জীবনের সবচেয়ে বড় ধন, ওনার একমাত্র রাজকন্যার হাতটা ভিক্ষে চাইছি। আমাকে একটা সুযোগ দিন স্যার। আমি 1 বছরের মধ্যে নিজেকে এমন এক উচ্চতা নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার মেয়ে কোনো ভুল মানুষকে বেছে নেয়নি। প্লিজ বাবা, আমাদের আলাদা করো না। আমাদের এই ভালোবাসাকে একটা সুযোগ দাও। আমি সবুজকে ছাড়া সত্যি মরে যাব বাবা। কেবিনের চারিদিকের বাতাস যেন থমকে গেল। স্যার স্তব্ধ হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। ওনার যে চোখ দুটোতে একটু আগেও রাগের আগুন জ্বলছিল, সেই চোখে এবার এক ফোঁটা জল চিকচিক করে উঠল। হয়তো একজন বাবা হিসাবে ওনার ভিতরের জেদটা আমাদের এই পবিত্র খাঁটি ভালোবাসার কাছে হেরে গেল। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দুজনের হাতটাকে আলতো করে চেপে ধরলেন। উঠে দাঁড়াও দুজনে। আমি জীবনে অনেক বড় বড় ডিল সই করেছি, অনেক কঠিন মানুষকে কুপকাত করেছি, কিন্তু আজ আমার নিজের মেয়ের চোখের জল আর এই ছেলের অটল আত্মবিশ্বাসের কাছে আমি হেরে গেলাম। সবুজ, তুমি সত্যিই খুব জেদি ছেলে। যদি কাজের মতো ভালোবাসাতেও তোমার এই জেদটা সত্যি হয়, তবে আমি এই হেরে যাওয়াটা আনন্দের সাথে মেনে নিলাম। আমার সোনালীকে আমি তোমার হাতেই সঁপে দিলাম। বাবা, ও বাবা, আই লাভ ইউ সো মাচ। তুমি পৃথিবীর সেরা বাবা। স্যারের হাতটা নিজের মাথায় নিয়ে পরম শ্রদ্ধায় বললাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব।
দেখলে তো, আমাদের ভালোবাসার জয় হলো। আমি বলেছিলাম না, আমার সবুজ কখনো হার মানতে পারেই না। সোনালির চোখের দিকে তাকিয়ে ওর হাত দুটো নিজের বুকের উপর চেপে ধরে বললাম, সোনালি, আজকের এই আনন্দের দিনে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত খুশি আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে। বসের কেবিনের এই চার দেওয়ালে বন্দি থেকেও আমাদের মনের আকাশটা আজ পুরো উন্মুক্ত। আজ থেকে আমাদের এই লুকোচুরি শেষ হলো। এবার আমাদের নতুন এক স্বপ্নের পথ চলা শুরু, যে পথে থাকবে শুধু তুমি, আমি আর আমাদের এই এক পৃথিবী ভালোবাসা। আজ থেকে এই সোনালি শুধু ওর সবুজের বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দেবে। আই লাভ ইউ আমার সবুজ। আই লাভ ইউ টু আমার সোনালি। আমাদের এই ভালোবাসার গল্পটা চিরকাল অমর হয়ে থাকবে।